বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রংমশালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময়। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আজ কাল পরশুর গল্প। মানিক বন্দ্যোপাধ্যায় সমাজ ও মানুষের কাছে দায়বদ্ধ ছিলেন, তাই তাঁর রচনা শোষিত দরিদ্র সংগ্রামরত মানুষের রূপকে সঠিকভাবে তুলে ধরার প্রয়াস ছাড়া আর কিছুই নয়। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প আজ কাল পরশুর গল্প। মানসুকিয়ার আকাশ বেয়ে সূর্য উঠেছে মাঝামাঝি। নিজের রাঁধা ভাত আর শোল মাছের ঝাল খেতে বসেছে রামপদ ভাঙা ঘরের দাওয়ায়। চালার খড় পুরনো পচাটে আর দেয়াল শুধু মাটির। চালা আর দেয়াল তাই টিকে আছে, 6 মাসের সুযোগেও কেউ হাত দেয়নি। আর সব গেছে, বেড়া খুঁটি মাচা তক্তা মাটির হাঁড়ি কলসিগুলো পর্যন্ত। খুঁটির অভাবে দাওয়ার চালাটা হুমড়ি খেয়ে পড়েছে কাত হয়ে। চালাটাকে সবার তোলেনি, কার জন্য তুলবে? দাওয়ার দুপাশ দিয়ে মাথা নিচু করে ভেতরে আসা যাওয়া চলে। অন্ধকার হয়েছে, হোক। হুমড়ি খেয়ে কাত হয়ে পড়া চালার নিচে আধার দাওয়ায় নিজের রাঁধা শোল মাছের ঝাল দিয়ে ভাত খেতে বসেছে রামপদ। ওদিকে খালের ঘাটে নৌকা থেকে নেমেছে 3টি মেয়ে ছেলে আর একটি ছেলে। এদের মধ্যে একজন রামপদর বউ মুক্তা, তার মাথায় রীতিমতো কপাল ঢাকা ঘোমটা। সুরমার ঘোমটা সিঁথির সিঁদুরের রেখাটুকুও ঢাকেনি ভালো করে। এতে আর শাড়ি পরার ভঙ্গিতে আর চলন ফিরন বলনের তফাতে টের পাওয়া যায় মুক্তা চাষা ভূষা গেরস্থ ঘরের বউ, অন্য দুজন শহুরে ভদ্র ঘরের মেয়ে বউ, যারা বাইরে বেরোয়, কাজ করে, অকাজ কি সুকাজ তা নিয়ে দেশ জুড়ে মতভেদ। নইলে শাড়িখানা বুঝি দামি হবে আর মিহি হবে মুক্তার, সাধনা আর সুরমার কাপড়ের চেয়ে। এর চেয়ে কম দামি ময়লা শাড়ি মুক্তার নেই, নইলে তাই পরেই সে গায়ে ফিরত। তার বুক কাঁপছে, গা কাঁপছে, মুখ শুকিয়ে গেছে। মোটা চট মুড়ি দিয়ে বস্তা হয়ে আসতে পারলে বাঁচত, মানুষ যাতে চিনতে না পারে। চিনতে পারা হয়তো কিছু কঠিন হতো, কিন্তু মানসুকিয়ার কে না জানে মুক্তা আজ গায়ে ফিরছে। বাবুরা আর মা ঠাকরুনরা রামপদর বউকে উদ্ধার করে ফিরিয়ে এনে দিচ্ছে রামপদর ঘরে। 4টি বাঁশের খুঁটির উপর হোগলার একটু ছাউনি, গগনের পানবিড়ির দোকান। পিছনের বড় গাছটার ডালপালার ছায়া এখন চওড়া করেছে হোগলার ছায়া। গাছের গুঁড়িটা প্রায় নালার মধ্যে ওপাশের ধার ঘেঁষে, নইলে গুঁড়ি ঘেঁষে বসতে পারলে হোগলার ছাউনিটুকুও গগনের তুলতে হতো না। কজন ঝিমুচ্ছিল বাঁচবার চেষ্টার কষ্টে, খানিকটা তারা সজীব হয়ে ওঠে। বুড়ো সুদাসের চোয়ালের হাড় প্রকাণ্ড, এমনভাবে ঠেলে বেরিয়েছে যে পাঁজরের হাড় না গুনে ওখানে নজর আটকে যায়। রামের বউটা তবে এলো? তাই তো দেখি, নিকুঞ্জ বলে। তার রাত পড়া বিড়িটা এই বিশেষ উপলক্ষে ধরিয়ে ফেলবে কিনা ভাবতে ভাবতে। 1 পয়সার 4টে বিড়ি কিনেছিল কাল, আধখানা আছে। ঘনশ্যামের টিনের চালার আড়ত থেকে গোকুল 4 জনের ঠিক সামনে দিয়ে রাস্তা পেরোবার ছলে ঘনিষ্ঠ দর্শনের পুলক লাভ করে এদের সঙ্গে এসে দাঁড়ায়। গদার বউ মারা গেছে ও বছর। ওরা খানিকটা গাঁয়ের দিকে এগিয়ে গেলে সে মুখ বাঁকিয়ে বলে, রাম নেবে ওকে? না নেবে তো না নেবে, ওর বয়ে গেল। জোয়ান গোকুল বলে, ঘনশ্যামের আড়তে কাজ করে মোটামুটি পেট ভরে খেতে পাওয়ার তেজে। সুদাস কেমন হতাশার সুরে বলে, উচিত তো নয় ঘরে নেওয়া। গোকুলকে সে ধমক দেয় না, তুই থাম ছোঁড়া বলে। তীব্র কুৎসিত মন্তব্য করে না মুক্তাকে ফিরিয়ে নেবার কল্পনারও বিরুদ্ধে। গোকুলের কথাতেই যেন প্রকারান্তরে সায় দিয়ে যোগ দেয়। ফিরবার কি দরকার ছিল ঝুড়ির? গোকুলকে ইয়ার্কি দিয়ে কথাটা বলেছিল,
কিন্তু ইয়ার্কিতেও বাস্তব যুক্তি টোল খায় না, হালকা হয় না। ছেঁড়া ময়লা ন্যাকড়া জড়ানো কঙ্কাল ছিল মুক্তা। সকলের মতো সুদাসেরও চোখে পড়েছে মুক্তার শাড়িখানা। সকলের মতো সেও টের পেয়েছে মুক্তার দেহটি আজ বেশ পরিপুষ্ট। আঁকাবাঁকা রাস্তা এপাড়া ওপাড়া হয়ে পুকুর, ডোবা, বাঁশবন, আমবাগান, গাছপালা, জঙ্গলে শান্ত। মুক্তার চেনে সংক্ষেপ পথ। যতটা পারা যায় বস্তি এড়িয়ে চলতে আরও সে পথ সংক্ষেপ করে। প্রায় অগম্য জঙ্গল, মাঠ, বাগানে তাদের পথ দেখিয়ে নিয়ে চলে। তবু গাঁ তো অরণ্য হয়নি। পাড়া পেরোতে হয়, ঘন বসতি কোনোটা কোনোটা ছড়ানো। ভদ্র মানুষরা তাকা একটু উদাসীন ভাবে। যারা গুজব শুনেছে তারাও, শুধু ভুরুগুলি তাদের একটু কুঁচকে যায় সকৌতুকে, কৌতূহলে। চাষাভূষদের কম বেশি মেয়ে বউরা আড়াল থেকে উঁকি দেয়। উত্তেজিত ফিসফিসানি কথার আওয়াজ বেশ খানিকটা দূর পর্যন্তই পৌঁছয়। বয়স্করা প্রকাশ্যে এগিয়ে যায় পথের ধারে। কেউ কেউ মুক্তাকে কথা শোনায় খোঁচা দেওয়া, ছ্যাঁকা লাগানো কথা। কেউ চুপ করে থাকে, কেমন একটা দরদ বোধ করে। বাছার কচি ছেলেটা মরেছে, কোথায় না জানি বাছা কত লাঞ্ছনা, কত উৎপীড়ন সয়েছে ভেবে। মধুকামারের বউ গিরির মা একেবারে সামনে দাঁড়িয়ে পথ আটকায়, তার মস্ত ফোলা ফাঁপা শরীর নিয়ে। মধুকামার নিরুদ্দেশ হয়েছে বছর খানেক। কিছুদিন আগে গিরিও উধাও হয়ে গেছে। কেন লামাগি? গিরির মা মুক্তকে শুধাতে তাকে ঘুরিয়ে ফিরিয়ে কুৎসিত গালাগাল দিয়ে। কেন ফিরছিস গায়ে? বুকের কি পাটা নিয়ে? ঝেঁটিয়ে তাড়াবো তোকে, দূর দূর যা। হাঁপাতে হাঁপাতে সে কথা বলে, যেন হলকায় আগুন বেরিয়ে আসে হিংসায়, বিদ্বেষে। সুরমা স্মিত মুখে মিষ্টি কথায় তাকে থামাতে গিয়ে তার গালের ঝাঁঝে এক পা পিছিয়ে আসে। মনে হয় গিরির মা শেষ পর্যন্ত আঁচড়ে কামড়েই দেবে মুক্তাকে। মুক্তা দাঁড়িয়ে থাকে নিষ্পন্দ হয়ে। এরা মুখ চাওয়াচাই করে। মানুষ জমেছে কয়েকজন। একজন কোমরেই তার গামছা পরা, মাথায় কাপড়খানা পাগড়ির মতো জড়ানো, হঠাৎ জোরে হেসে ওঠে। একজন বলে, বাহ বাহ, বেশ। একজন উড়ুতে থাপড় মেরে গেঁয়ো ভঙ্গিতে হাততালি দেয়। একটু তফাতে নালা পেরোবার জন্য পাতার তালগাছের কাণ্ডটায় এ মাথায় বসেছিল গদাধর। বহু দূরের মানুষকে হাঁক দেবার মতো জোর গলায় এমনই সময় সে ডাকে, গিরির মা, বলি ও গো গিরির মা। গিরির মা মুখ ফিরিয়ে তাকাতে সে আবার বলে তেমনি জোর গলায়, গিরি যে তোমায় ডাকছে গো, কখন থেকে, শুনতে পাও না? গিরির মা থমকে যায়। দুঃস্বপ্ন ভাঙা মানুষের মতো ক্ষণিক সম্বিত খোঁজে, বিমূঢ়ের মতো। তারপর যেন চোখের পলকে এগিয়ে যায়। ডাকছে? ডাকছে নাকি গিরি? যাইলো গিরি, যাই। এতগুলো মানুষ দেখে লজ্জায় সে জিভ কাটে। কোমরে এক পাক জড়ানো ছেঁড়া কাঁথাখানা চট করে খুলে নিয়ে মাথায় ঘোমটার মতো চাপিয়ে এগিয়ে যায় ঘরের দিকে। ঘরের সামনে পুরনো কাঁঠাল গাছের ছায়ায় বসে রামপদ সবে হুঁকোয় টান দিয়েছিল। তামাক সেজেছে একটুখানি ডুমুর ফলের মতো। তামাক পাওয়া বড় কষ্ট। মুক্তাকে সাথে নিয়ে ওদের আসতে দেখে সে হুঁকোটা গাছে ঠেস দিয়ে রেখে উঠে দাঁড়ায়। এমনি পুড়ে যেতে থাকে তার অত কষ্টে জোগাড় করা তামাক। আসেন, রামপদ বলে ক্লিষ্ট স্বরে, দ্বিধা সংশয় পীড়িত ভীরু অসহায়ের মতো। তিনজন কাছে এগিয়ে এসেছে। ওদের দিকে না তাকিয়েই সে অনিশ্চিত অভ্যর্থনা জানায়। চোখ সে পেতে রাখে মুক্তার উপর। খানিক তফাতে থাকতেই মুক্তা থেমে গিয়ে হয়ে গেছে কাঠের পুতুল। তোমার বউকে দিয়ে গেলাম ভাই, যা বলার সব তোমায় বলেছি। ওর মন ঠিক আছে, যা হবার হয়ে গেছে। ভুলে গিয়ে আবার তোমরা ঘর সংসার পাতো। আরেকদিন এসে আমরা দেখে যাব। দিয়ে তো গেলেন, বলে উৎসাহহীন বিমর্ষ রামপদ। মাথার চুলে হাত বুলিয়ে একবার সে ঢোক গেলে চোখের পাতা পিটপিট করে তার। শীর্ণ মুখখানা বসন্তের দাগে ভরা, চোপসানো বাঁ গালটাতে লম্বা ক্ষতের দাগ। তবু এই মুখেও তার হৃদয়ের জোরালো আলোড়নের কিছু কিছু নির্দেশ ফুটেছে তার শিথিল নিস্তেজ সর্বাঙ্গ জোড়া ঘোষণার সুস্পষ্ট মানে ভেদ করে।
যাবে বলেছিলে, গেলে না কেন রামপদ? তাই তো মুশকিল হয়েছে দিদিমণি। সমাজ তাকে শাসিয়েছে, বউকে ঘরে নেওয়া চলবে না, নিলে বিপদ আছে। সমাজ মানে ঘনশ্যাম দাস, কানাই বিশ্বাস, নিধু নন্দী, লোচন কুমার, বিধু ঘোষ, মধু নন্দী, এরা কজন? ঘনশ্যাম একরকম সমাজপতি এই অঞ্চলের চাষাভূষদের, অর্থাৎ চাষি, গয়লা, কামার, কুমোর, তেলি, ঘরামি, জেলে প্রভৃতির। সেই ডেকে কাল ধমক দিয়ে বারণ করেছে রামপদকে। অন্য কজন উপস্থিত ছিল সেখানে। একটু ভয় হয়েছে তাই রামপদর, একটু ভাবনা হয়েছে, একটু। নৌকোতে পাতবার শতরঞ্চিটা কাঁঠাল তলায় বিছিয়ে তিনজন বসে, রামপদকেও বসায়। মুক্তা এতক্ষণ পরে সরে এসে সুরমার পেছনে গা ঘেঁষে মাটিতেই বসে। ঘোমটা তার ছোট হয়ে গেছে। ছোট ঘোমটার মিথ্যে আড়াল থেকে এক দৃষ্টি এসে তাকিয়ে থাকে রামপদর মুখের দিকে। বউয়ের চোখে এমন চাউনি রামপদ কোনোদিন দেখেনি। এ সমস্ত তুচ্ছ করার মতো নয়। একজন বড় মাতব্বর আর তার ধামাধরা কজন তুচ্ছ লোক রামপদর পারিবারিক ব্যাপার নিয়ে করতালি না করতে এলে এ হাঙ্গামা ঘটত না। দু চারজন হয়তো ঠাট্টা বিদ্রুপ করত কিছুদিন, দু চারজন হয়তো বর্জনও করত রামপদকে, কিন্তু সাধারণ মানুষ মাথা ঘামাত না। চারিদিকে যা ঘটেছে আর ঘটছে তার কাছে এ আর এমন কি কাণ্ড? না খেয়ে রোগে ভুগে কত মানুষ মরে গেল, কত মানুষ, কত পরিবার নিরুদ্দেশ হয়ে গেল। কোন বাড়ির 10 জন কোথায় গিয়ে ফিরে এলো মোটে 2 জন ধুঁকতে ধুঁকতে। কত মেয়ে বউ চালান হয়ে গেল কোথায়। এমনই সব কাণ্ডর মধ্যে কার বউ কোথায় কমাস নষ্টামি করে ফিরে এসেছে, এ কি আবার একটা গণ্য করার মতো ঘটনা? এ যেন প্রলয়ের সময় কে কার ডোবার জল নোংরা করেছে তাই নিয়ে ব্যস্ত হওয়া। কিন্তু ঘনশ্যামরা কজন কখন গায়ে পড়ে উস্কে দিতে চাইছে সবাইকে, কি জানি কি ঘটবে। সুরমা জিজ্ঞেস করে, যাই হোক, বউয়ের জন্য ভাত তো রেখেছ রামপদ? আজ্ঞে আপনারা? আমাদের ব্যবস্থা আছে, বউকে 2টি খেতে দাও তো তুমি। চালাটা তোলনি কেন? তুলবো তুলবো। সুরমাই বলে কয়ে নিয়ে 2টি খাওয়ার ছলে মুক্তাকে ভিতরে পাঠিয়ে দেয় রামপদর সঙ্গে। বাইরে যা ঘটুক, ওদের আগে একটু কথা আর বোঝাপড়া হওয়া দরকার। গ্রামের একজন কর্মী শঙ্করের বাড়িতে তাদের এবেলা নাওয়া খাওয়ার ব্যবস্থা আছে। অনেক আগেই তার এসে পড়া উচিত ছিল। গ্রামের অবস্থা সে ভালো জানে, তার সঙ্গে পরামর্শ করবারও দরকার হবে। ঝাঁপটা উঁচু করে তুলে দিতে আর একটু আলো হয় ঘরে। নাইবে? রামপদ শুধোয়। মোর জন্য রেঁধে রেখেছ? বলে মুক্ত। শোলের ঝাল আর ভাত, আলু নিয়ে হয়েছে কিন্তু। 11 মাস আর অঘটনের ব্যবধান আর কিছুতে নেই, শুধু যেন আছে অতি বেশি রয়ে রয়ে অল্প 2টি কথা বলায়। নিজের অনেক রকম ভাবনার গাদা নিয়ে নিজে নিজে ফাঁপড়ে পড়লে যেমন হয়, চুপ করে থাকার বড় যন্ত্রণা। ভাবনাগুলি নড়তে নড়তে মুক্তার মনে আসে। ছেলেটা তার ছিল 7 মাসের রামপদ যখন বিদেশ যায়। এটা বলার কথা, মুক্তা বাঁচে। খোকন গেল কুপথি খেয়ে, মাই দুধ শুকিয়ে গেল, 1 ফোঁটা নেই। চাল গুঁড়িয়ে বার্লি মতন করে দিলাম কদিন। চাল ফুরোলে কি দিই, না খেয়ে শুকিয়ে মরবে এমনিতে। শাক পাতা যা সেদ্ধ খেতাম তাই দিলাম, করি কি? তাতেই শেষ হলো। না কেঁদে ধীর কথায় বিবরণটা দেবে ভেবেছিল মুক্তা, কিন্তু তা কি হয়? আগে পারত, না খেয়ে যখন ভোঁতা নির্জীব হয়ে গিয়েছিল অনুভূতি। আজ পুষ্ট শরীরে শুধু কমাসের অকথ্য অভিজ্ঞতা কেন বোধকে ঠেকাতে পারবে? গলা ধরে চোখে জল আসে মুক্তার। শেষ 2 দিন যা করলে গো পেটের যন্ত্রণায়, দুমড়ে মুচড়ে ধনুকের মতো বেঁকে। মুক্তা এবার কাঁদে। কেউ কিছু করলে না? দাস মশাই দুধ দিতে চেয়েছিল, মোকেও দেবে খেতে পড়তে। তখন কি জানি মোর অদেষ্টে এই আছে, জানলে পরে রাজি হতাম, বাচ্চাটা তো বাঁচত। মরণ মোর হলোই, সেও মরল। চোখ মুছে নিজেকে সামলাতে চেষ্টা করে মুক্তা। এবার কৈফিয়ত দিতে হবে।
কেঁদে কোকিয়ে দরদ সে চায় না, সুবিচার চায় না। সব জেনে যা ভালো বুঝবে করবে রামপদ, যেমন তার বিবেচনা হয়। খোকন মরল, তোমার কোনো পাত্তা নেই। দাসমশায় রোজ পাঠাচ্ছে নেরির মাকে, দিন গেলে এক মুঠো খেতে পাইনি। এক রাতে দুটো মদ্য এলে কামড়ে দিয়ে বাদরে পালিয়ে বাঁচলাম এতটুকুর জন্যে। দিশিমিশি ঠিক রইল না আর, গেলাম সদরে চলে। দাসমশাই তো খুব করেছেন মোদের জন্য, রামপদ বলে চাপা ঝাঁঝালো সুরে। যা যা তুই নে আয় গে। শোলের ঝাল দিয়ে মুক্তা বসেছে ভাত খেতে। বাইরে থেকে ঘনশ্যাম দাসের হাঁক আসে। রামপদ, তুই খা বলে রামপদ বাইরে যায়। জন পাঁচেক সঙ্গীকে নিয়ে ঘনশ্যাম এসে দাঁড়িয়েছে সরকারি সমনজীবীর পেয়াদার মতো গরম গাম্ভীর্য নিয়ে। শঙ্কর এসেছিল একটু আগে। ঘনশ্যামদের আবির্ভাবে সুরমাদের যাওয়া হয়নি। বউ এসেছে রামপদ? আজ্ঞে। ঘরে নিয়েছিস? আজ্ঞে। বার করে দেই দণ্ডে, যারা এনেছে তাদের সঙ্গে ফিরে যাক, ভাত খাচ্ছে। রামপদর ভাবসাব জবাব ভঙ্গি কিছুই ভালো লাগে না ঘনশ্যামদের। টেকনন্দি শুধোয়, তোর মতলব কি? রামপদ ঘাড় কাত করে। আজ্ঞে। বউকে রাখবি ঘরে? বউ বিয়ে করা স্ত্রী আজ্ঞে, ফেলি কি করে? এই নিয়ে একটা গোলমালের সৃষ্টি হয় মানসুকিয়ার চাষাভূষর সমাজে। ঘনশ্যামরাই জোর করে জাগিয়ে রাখে আন্দোলনটাকে, নইলে হয়তো আপনা থেকে ঝিমিয়ে ঝিমিয়ে থেমে যেত মুক্তার ঘরে ফেরার চাঞ্চল্য। সামাজিক শাস্তি দেওয়া ছাড়া আর কিছু করার ক্ষমতা নেই ঘনশ্যামদের। জমিদার দেশে থাকলেও হয়তো তাকে দিয়ে কিছু করানো যেত, তবে সামাজিক শাস্তিই যথেষ্ট। সবাই যদি সব রকমের বর্জন করে রামপদকে, কথা পর্যন্ত বন্ধ করে, তাতেই পরম শিক্ষা হবে রামপদর। সমাজের নির্দেশ অমান্য করলে শুধু একঘরে হয়েই যে সে রেহাই পাবে না তাও জানা কথা। টিটকারি, গঞ্জনা, মারধর, ঘরে আগুন লাগা সব কিছুই ঘটবে তখন। সবাই এসব করে না, তার দরকারও হয় না। সবাই যাকে ত্যাগ করেছে, যার পক্ষে কেউ নেই, হয় বিপক্ষে নয় উদাসীন, যার উপর যা খুশি অত্যাচার করলেও কেউ ফিরে তাকাবে না, মিলেমিশে সেই পরিত্যক্ত অসহায় মানুষটাকে পীড়ন করতে বড় ভালোবাসে, এমন যারা আছে কজন, তাদের দিয়েই কাজ হয়। তবে সময়টা পড়েছে বড় খারাপ। প্রায় সকলেই আহত, উৎপীড়িত, সমাজ পরিত্যক্ত অসহায়েরই মতো। মনগুলি ভাঙা, দেহগুলিও। আজ কি করে বাঁচা যায় আর কাল কি হবে, এই চেষ্টা আর ভাবনা নিয়ে এমন ব্যস্ত আর বিব্রত সবাই যে জোট বেঁধে ঘোট পাকাবার অবসর আর তাগিদ যেন জীবন থেকে মুছে গেছে। সকলকে উত্তেজিত করতে গিয়ে এই সত্যটা বেরিয়ে আসে। রামপদর কাণ্ডের কথাটা হু হাঁ দিয়ে সেরে সবাই আলোচনা করতে চায় ধান, চাল, নুন, কাপড়ের কথা, যুদ্ধের কথা। পেতে চায় বিশেষ অনুগ্রহ, সামান্য সুবিধা ও সুব্যবস্থা। একটু আশা ভরসার ইঙ্গিত পেলে যেন জীবন্ত হয়ে ওঠে, যার চিহ্নটুকুও দেখা যায় না রামপদর বিচার থেকে রোমাঞ্চ লাভের সুনিশ্চিত সম্ভাবনায়। কয়েকজন তো স্পষ্টই বলে বসল, ছেড়ে দেন না, যাগ্গে, অমন কত ঘটছে, কদিন সামলাবেন, যা দিনকাল পড়েছে। আপনজনকে যারা হারিয়েছে দুর্ভিক্ষে, মহামারীতে বাঁচবার জন্য শহরে পালিয়ে, আপনজন যাদের হয়ে গেছে নিরুদ্দেশ, বিদেশ থেকে ফিরে যারা ঘর দেখেছে খালি, এ ব্যাপারে চুপ করে থাকার আর ব্যাপারটা চাপা দেবার ইচ্ছে তাদেরই বেশি জোরালো। এরকম কিছুই ঘটেনি এমন পরিবারেও কটাই বা আছে। ঘনশ্যাম একটু দমে যায়। বোঝার উপর শাকের আঁটি চাপায় গোকুল। বাড়াবাড়ি করলেন খানিক। বটে, সাধু হিদে নখাদের দিয়ে মেরে লাল করে দিতেন একদিন, চুকে যেত। বিচার সভা ডেকে বসলেন। 10 জনে যদি 10টা কথা কয়, যাবেন কোথা? দুর্গার কথা যদি কেউ তোলে, তুই চুপ করে থাক হারামজাদা, ঘনশ্যাম বলে ধমক দিয়ে। কিন্তু হাত তার উঠে গিয়ে ঘাঁটতে থাকে বুকের ঘন লোম। জ্বালাও করে মনটা রামপদর স্পর্ধায়। সে নাকি দাওয়ায় চালা তুলেছে, বেড়া দিয়েছে, গুছিয়ে নিচ্ছে সংসার। বলে নাকি বেড়াচ্ছে, গায়না টিকতে দিলে
বউকে নিয়ে চলে যাবে অন্য কোথাও। আগের চেয়ে কত বেশি খাতির করছে ঘনশ্যামকে লোকে আজ। তুচ্ছ একটা রামপদর কাছে সে হার মানবে? মনটা জ্বালাও করে ঘনশ্যামের। পরদিন বসবে বিচার সভা। সদরে জরুরি কাজ সারতে বেরোবার সময় ঘনশ্যাম ঠিক করে যায় সকাল সকাল রওনা দিয়ে বিকেল বিকেল গায়ে ফিরবে। গিরির কাছে আজ আর যাবে না। কাজ শেষ হয় বেলা 2টোর মধ্যেই। কিন্তু মনের মতো হয় না, যেমন সে ভেবেছিল যেরকম। মনটা তার একটু দমে যায়। স্বাদ হয় একটু বিলাতি খাবার, গিরির সাথে রাত কাটাবার। সময়ের হিসাবেও আটক পায় না। সভা হবে অপরাহ্নে। সকালে রওনা দিলেও গাঁ এসে পৌঁছবে ঠিক সময়। গোকুলকে সবচেয়ে কম দামি বিলাতি কিনতে দিয়ে সে যায় গিরির ওখানে। খোলা দরজায় দাঁড়িয়ে ঘনশ্যামের চোখ উঠে যায় কপালে। হাত বুকে উঠে লোম খোঁজে জামার কাপড়ের নিচে। মাদুর পেতে ভদ্রঘরের 4টি মেয়ে গিরিকে ঘিরে বসেছে। দুজন তার চেনা, মুক্তাকে নিয়ে যারা রামপদর কাছে পৌঁছে দিয়েছিল। নিঃশব্দে সরে পড়বার চেষ্টা করারও সুযোগ মেলে না। এই শোনো শোনো বলে গিরি লাফিয়ে উঠে এসে চেপে ধরে গলা বন্ধ কোটের প্রান্ত। ভাগছো যে? দাঁড়াও, কথা আছে অনেক। ওনারা কারা? তা দিয়ে কাজ কি তোমার? গিরি ফুঁসে ওঠে। জামা সে ছাড়ে না ঘনশ্যামের। পিছন ছেড়ে সামনেটা ধরে রাখে। কটমটিয়ে তাকায় বিষণ্ণ ক্রুদ্ধ দৃষ্টিতে। ঢোক গিলে দাঁতে দাঁত ঘষে। মা নাকি ভালো আছে? বেশ আছে মোর মা। আছে না? আছে। মাথা বিগড়েছে কার তবে? মোর। খেপেছে কে? মুই। তা খেপিছি মার মাথা ঘুরতে নেগেছে। ওরে নক্কিচারা, ঠক, মৃত্যু। ও গিরিবালা, সুরমা ভিতর থেকে বলে মৃদু স্বরে। গাল বন্ধ করে নিজেকে গিরি সামলায়। গলা নামিয়ে বলে, মোর বাপকে টাকা দিয়ে বিভুয়ে মরতে পাঠিয়েছিল কে? উনারা বলেছে বুঝি? মিছে বলেছে? গিরি ডুকরে কেঁদে ওঠে বাপের শোকে। ও বাবা, মোর নেগে তুমি খুন হলে গো বাবা। এ নচ্ছার মেয়ার ধরে প্রাণ আছে কেনে গো বাবা। ভিতর থেকে আবার সুরমা ডাকে, ও গিরিবালা, তোমার বাবা মরেছে কে বললে? খবর তো পাওয়া যায়নি কিছু। বেঁচেই হয়তো আছে, মরবে কেন? নিখোঁজ তো হয়েছে আজ 10 মাস। গিরি বলে, নিজেকে সামলিয়ে গলা নামিয়ে। অন্য ঘরের মেয়েরা জানলা দরজায় উঁকি দেয়। কেউ কাজের ছুতোয় ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চলাচল করে তাদের দিকে চেয়েছে। অঙ্গন ঝকঝকে পরিষ্কার। নালা ছিটাল থেকে উঠে আসছে অশ্লীল গন্ধ। এঁঠো বাসনগুলোর অখাদ্যের গন্ধটাও কেমন বদ। সুরমারা 4 জন বেরিয়ে আসে। তাদের দিকে না তাকিয়েই সদর দরজার দিকে যেতে যেতে বলে যায়, সকালে আমরা আসবো গিরিবালা, তৈরি থেকো। সকালে আসবে কেন? মুখে গায়ে পৌঁছে দিতে, মার কাছে। ঘরে এসো, বসবে। গিরি তাকে টেনেই নিয়ে যায় ঘরে। ঘনশ্যামের দিশেহারা অবস্থা। শত উপায়ে শত মতলবের এলোমেলো টুকরো পাক খেতে থাকে তার মাথার মধ্যে। কি করা যায়, কি করা যায় এই অন্ধ আতঙ্কের চাপে। মাদুরে বসে বিড়ি ধরিয়ে কেশে বলে, গায়ে গিয়ে কি করবি গিরি? আমি বরং টরং রাখো, তোমার মার চিকিৎসা করাবো, সব খরচা দেবে তুমি, যত টাকা লাগে। নয়তো কি কেলেঙ্কারি করি একবার দেখো। ঘনশ্যামের পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা বার করে গিরি ফস করে একটা সিগারেট ধরায়। ধপাস করে বসে পা ছড়িয়ে পিছনে একটা হাত রেখে পিছু হেলে। কয়েক মাসেই মুখের স্নিগ্ধ লাবণ্য উবে গেছে অনেকখানি। মাজা রঙের সে আভাও তেমন নেই, কিন্তু গড়নশ্রী হয়েছে আরও অপরূপ, মারাত্মক। সাধে কি ওকে পাবার জন্য অত করেছে ঘনশ্যাম? ছেড়ে দেবে বলে ছাড়তেও পারছে না। কায়স্থের মেয়ে না হলে ওকে সে বিয়েই করে ফেলতো এখানে টেনে না এনে। ছেড়ে দেবে ভাবছিল কিছুদিন থেকে। যদি ছেড়ে দিত আজ তাহলে এই হাঙ্গামায় পড়তে হতো না তাকে, ভদ্র ঘরের ওই ধিঙ্গি মাগিগুলোর কল্যাণে। এত পয়সা করেছ, বিড়ি টানে। গিরিবালা বলে মুখ বেঁকিয়ে। বলে সোজা হয়ে বসে। রামপদর পেছনে নাকি নেগেছ তুমি? এক ঘরে করবে? সাধু পুরুষ আমার, মোর ঘরে ফেরবার পথে কাঁটা দেবার মতলব না?
ওর বউকে ঘরে ফিরতে না দিলে মুখে কে ঘরে ফিরতে দেবে শুনি? মুখে এক ঘরে করবে না সবাই? গোকুল মদের বোতল নিয়ে এলে গিরি এক দৃষ্টে বোতলটার দিকে তাকিয়ে থাকে। জিভ দিয়ে ঘন ঘন ঠোঁট ভেজায়। মুখের ভাব পলকে পলকে বদলে গিয়ে ঘনিয়ে আসে রুগ্নের যাতনা ভরা লোলুপতা নিষিদ্ধ বস্তুর প্রতি বিকারগ্রস্তের তীব্র কাতরতা। বিলাতি? গোকুল সায় দেয়। গিরি যেন শিথিল হয়ে ঝিমিয়ে যায়। অতি কষ্টে বলে, যাক, এনেছো যখন খাও শেষ দিনটা, ভোর ভোর উঠে চলে যাবে কিন্তু। মদের গ্লাসে 2-4 বার চুমুক দিয়ে একটু স্থির হয়ে ঘনশ্যাম ভাবে, না, কোনো উপায় নেই। ভয় দেখানো, জবরদস্তি, মিষ্টি কথা, লোভ দেখানো, বানানো কথায় ভোলানো কিছুই খাটবে না। সে গিরি আর নেই, সেই ভীরু লাজুক বোকা হাবা সরল গেঁয়ো মেয়ে। পেকে ঝানু হয়ে গেছে। কিছু পেশাদ পেয়ে গোকুল বিদায় হয়। খুব ভোরে এসে সে ঘনশ্যামকে ডেকে তুলে নিয়ে যাবে। রাত বাড়লে গিরি জড়িয়ে জড়িয়ে বলে, কি করি বলো, কাল একবার যেতে হবেই। মার জন্য আঁকু করছে মনটা। তা ভেবো না তুমি, মার একটা ব্যবস্থা করে ফিরে আসবো কদিন পরে। মাঝে মাঝে গায়ে যেতে দিও মোকে। হ্যাঁ, ভেবো না, ফিরে আসবো। গিলাস থেকে উছলে পড়ে শাড়ি ভিজে যায় গিরি। খিলখিল করে হাসতে হাসতে রাগের চোটে গিরি গিলাসটা ছুঁড়ে মারে ঘরের কোণে। বিচার সভায় লোক খুব বেশি হলো না। মানসুকিয়ার ঘেঁষাঘেঁষি 5-6টা গাঁ। লোক কমেই গেছে দেশে। রোগে শয্যাশায়ী হয়ে আছে বহু লোক। অনেকে আসতে পারেনি, আসবে ঠিক করেও, কাঁপতে কাঁপতে জ্বরে পড়ায়। অনেকে ইচ্ছা করে আসেনি। সমাবেশটাও কেমন যেন ঝিম ধরা, নিরুত্তেজ, প্রাণহীন। ক্ষীণ শীর্ণ অবসন্ন সব দেহগুলি, চোখে উদ্দেশ্যহীন ফাঁকা চাউনি। সভার বাক গুঞ্জনও স্তিমিত। কথা কইতে ভালো লাগার দিন যেন নেই। বছর 2-2.5 আগে ঘনশ্যামের এই সদর দাওয়া আর সামনের ফাঁকা জমিতে শেষ সামাজিক বিচার সভা বসেছিল এই চাষাভূষ শ্রেণীর পদ্মলোচনের বোনের ব্যাপার নিয়ে। কি চাঞ্চল্য আর উত্তেজনা ছিল সেই জমায়েতে। মানুষের কলরবে গমগম করছিল। কি ঔৎসুক্য ফুটেছিল সকলের মুখে এক বিবাহিতা নারীর কলঙ্কের আলোচনা আরম্ভ হওয়ার প্রতীক্ষায়। তার তুলনায় এই যেন সরকারি জমায়েত ডাকা হয়েছে বর্তমান অবস্থায় গ্রামবাসীদের কি করা উচিত বুঝিয়ে দিতে। দাওয়ায় বসেছে মাথারা, মাঝবয়সী আর বুড়ো মানুষ। ঘনশ্যাম বসেছে মাঝখানে, একেবারে চুপ হয়ে, অত্যন্ত চিন্তিতভাবে। তার ভাব দেখে মাথাদের অস্বস্তি জেগেছে, উপস্থিত মানুষগুলির ভাব দেখেও। দাওয়ার এক প্রান্তে মোড়ায় বসেছে শঙ্কর। সে এসেছে অযাচিতভাবে। কেউ কেউ অনুমান করেছে তার উপস্থিতির কারণ, অনেকেই বুঝে উঠতে পারেনি। অঙ্গনের দক্ষিণ কোণে জনশাতেকের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসেছে রামপদ। এদের আগে থেকে তার ভাব ছিল, বিশেষ করে করালি ও বুনোর সঙ্গে। মেয়েদের মধ্যে বসেছে মুক্তা, গিরির গায়ে লেগে। সে অবশ্য গিরিকে খুঁজে তার গা ঘেঁষে বসেনি, গিরি তাকে ডেকে বসিয়েছে। পুরুষের অনুপাতে মেয়েদের সংখ্যা বড় কম হয়নি সভায়। ঘনশ্যামের দৃষ্টি বারবার গিরির উপরে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সে চোখ সরিয়ে নেয়। বিচারের কাজে গোল বাঁধে গোড়া থেকেই। পূর্ব পরামর্শ মতো বুড়ো টেকনন্দী গৌরচন্দ্রিকা শুরু করলে জমায়েতের মাঝখান থেকে রুক্ষ চুলে, খোঁচা খোঁচা গোঁপদাড়িতে আরেকটা হাত ছেঁড়া ময়লা খাকি শার্ট গায়ে পাগলাটে চেহারার বনমালী চেঁচিয়ে বলে, কিসের বিচার? কার বিচার? রামপদর বউ কোনো দোষ করেনি। সবাই জানে বনমালীর বউকে সদরের দত্তবাবু ভুলিয়ে ভালিয়ে ঘর ছাড়িয়ে চালান দিয়েছে ব্যবসা করার জন্য। প্রথমে সদরে রেখেছিল বউটাকে। বনমালী হন্যে হয়ে খুঁজে খুঁজে তাকে যখন আবিষ্কার করে ফেলেছিল, তখন আবার তাড়াতাড়ি কোথায় চালান করে দিয়েছে। অনেক চেষ্টা করেও বনমালী আর হদিশ পায়নি। এখনও সে মাঝে মাঝে সদরে গিয়ে সন্ধান করে। টেকনন্দী বলে, আহা, দোষ করেছে কি করেনি তাই তো মোরা বিচার করব। বনমালী রুখে বলে, বটে, কোনো দোষ করেনি, তবে বিচার হবে দোষ করেছে কি করেনি? এ তো খুঁড়ো ঠিক কথা নয়। গাঁয়ের কোনো মেয়ে ছেলে গাঁ ছেড়ে কদিন বাইরে গেলে যদি তার বিচার লাগে তবে তো বিপদ। করালি বসে থেকেই গলা চড়িয়ে বলে, ঠিক কথা,
গায়ে খেতে পায়নি, স্বামী কাছে নেই, তাই সদরে খেটে খেতে গেছে। ওর দোষটা কিসের? কে একজন মাথাটা নামিয়ে আড়াল করে বলে, সে বেলা তো কেউ আসেনি দুটি খেতে পড়তে দিতে। কানাই বিদেশে 3 ছেলে আর 2 মেয়ে হারিয়ে শুধু নিজের বউ আর বড় ছেলের বউকে নিয়ে গায়ে ফিরেছে। সে বলে, তাদের 3 জনের কই মাছের প্রাণ, সহজে যাবার নয়, যায়নি। তাই ওকে উঠে দাঁড়াতে দেখা যায়। সে থরথর করে কাঁপছে, মুখে এক অদ্ভুত উদ্ভ্রান্ত উন্মাদনার ভাব। কথা তার এলোমেলো হয়ে যায়। প্রাণে বেঁচে ফিরেছে মেয়েটা, ভগবান ছিল না তো কি? ভগবান বাঁচত কি? মেয়েটা ফিরেছে তো মরে এসে। তা ভগবান আছেন? কেউ হাসে না। সভায় ভগবান এসে পড়ায় শঙ্করের মতো অযাচিত আবির্ভাবের কৌতূহলমূলক একটা অনুভূতি জাগে অনেকের মনে। জমায়েত স্তব্ধ হয়ে থাকে খানিকক্ষণ। শুধু মেয়েদের মধ্যে গুজগাছ ফিসফাস চলতে থাকে অবিরাম। মুক্তার মতো মেয়েরা আবার গায়ে ফিরুক, এটা যারা ঠিক পছন্দ করে না তারাও চুপ করে থাকে। শেষে দাওয়া থেকে ভুবন বলতে যায়, কথা হলো কি, ও যদি সদরে সত্যি খেটে খেতে যেত, খেটেই খেত। গিরি তড়াক করে ঘাড় উঁচু করে গলা চিরে ফেলে। খেটে খায়নি তো কি? মোরা একসাথে খেটে খেয়েছি। এ পাড়ায় 2 বাড়ি ঝিগিরি করেছি, এক দোকানে মুড়ি ভেজেছি। কোন মুখ পড়া বলে খেটে খাইনি মোরা? শুনি তো একবার। প্রায় সকলেই জানে এ কথা সত্য নয় গিরির। কয়েকজন সচক্ষে মুক্তাকে দেখেছে সদরে, কিন্তু কেউ কথা বলে না। কিছুকাল আগে গায়ে লজ্জাবতী লতার মতো কাঁচা মেয়ে গিরির পরিবর্তনটা সকলকে আশ্চর্য করে দেয়। খুব বেশি নয়, যে দিনকাল পড়েছে। দাওয়ার নাছর বাঁধা মাথা টেকো নন্দী শুধু বলে, কিন্তু বহু লোকে যে চোখে দেখেছে। ফণি বলেছে সে নিজের চোখে। মাঝবয়সী বেটে ফণি চট করে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়, না না, আমি তা বলিনি, আমি কেন ও কথা বলতে যাব। এতক্ষণ পর ঘনশ্যাম মুখ খোলে। জমায়েতে টু শব্দ নেই কারো মুখে, মেয়েদের ফিসফিসানি ছাড়া। তবু নেতাদের সভার কলরব থামাবার ভঙ্গিতে দুহাত তুলে সে বলে, যাক যাক ভাই সব, আজকালকার দিনে অত সব ধরলে মোদের চলে না। আমি বলি কি, কথাটা যখন উঠেছে, রামপদর স্ত্রী নামমাত্র একটা প্রাচিত্তির করুক, চাপা পড়ে যাক ব্যাপারটা। বনমালী ফুঁসে ওঠে, কিসের প্রাচিত্তির? দোষ করেনি তো প্রাচিত্তির কিসের? গিরি গলা ছেড়ে, মুখেও প্রাচিত্তির করতে হবে নাকি তবে? তারপর বিশৃঙ্খলার মধ্যে জমায়েত শেষ হয়। বনমালীর বউ চোখ ভরা জল নিয়ে মুক্তার ঝাপসা মুখখানি দেখে তার চিবুক ধরে চুমু খেতে গিয়ে গালটা টিপে দেয়। কয়েকটি স্ত্রীলোক মুখ বাঁকিয়ে আর চোখে মুক্তার দিকে চাইতে চাইতে চলে যায়। শঙ্কর নিঃশব্দে মোড়া থেকে উঠে যেমন অযাচিতভাবে এসেছিল তেমনি অযাচিতভাবে বিদায় না নিয়ে বনমালীর সঙ্গ ধরে। বলে, যদি খুঁজে পেতে এনে দিই ফিরিয়ে নেবে ভাই? বনমালী আশ্চর্য হয়ে যায়। ফিরে নেবে না তো খুঁজে মরছি কেন? একটা কথা বলতে গিয়ে শঙ্কর থেমে যায়। ফিরিয়ে আনার মতো অবস্থা যে সকলের থাকে না। মন এমন বিগড়ে যায় যে ঘর সংসার আর যোগ্য থাকে না তার। সেও যোগ্য থাকে না ঘর সংসারের। কিন্তু কি হবে ওসব কথা বলে বনমালীকে? মহামারীতে লক্ষ লক্ষ দৈহিক মৃত্যু ঘটানোর মতো লোকে যদি তার বউয়ের নৈতিক মৃত্যু ঘটিয়েই থাকে, ওকে সে সম্ভাবনার কথা জানিয়ে লাভ নেই। বউ হিসাবে ওর বউয়ের মরণ হয়েছে। মনের এমন রোগ হয়েছে যা চিকিৎসার বাইরে, অথবা চিকিৎসা করে সুস্থ করে তাকে আবার ফিরিয়ে আনা সম্ভব মানুষের জগতে, সেটা আগে জানা দরকার। চেষ্টা করে দেখি কি হয় বলে সহানুভূতির আবেগে বনমালীর হাতটা শঙ্কর চেপে ধরে হাতের মধ্যে। কলেজের বন্ধুর হাত যেমনভাবে চেপে ধরত। সিকিখানা চাঁদের আলো ছাড়া মানসুকিয়া অন্ধকার সন্ধ্যা থেকে। বেলতলার ভূতের ভয় বছর 2 আগেও খুব প্রবল ছিল। আজকাল বেলতলার ভূতের ভয়ের প্রসঙ্গই যেন লোপ পেতে বসেছে মানসুকিয়ায়। এই বেলতলায় দাঁড়িয়ে গিরি বলে ঘনশ্যামকে, তুমি যদি না বলতে ব্যাপারটা চাপা দিতে। ঘনশ্যাম বলে, চোখ কান নেই, দেখনি আমি কি বলি না বলি তাতে কি আসতে যেত? আমি নিজের অবস্থাটা সামলে নিলাম লোকের মন বুঝে। গিরির বাড়ি বেলতলার কাছেই। বেলতলায় সে ভয় পায়নি। বাড়ি যেতে পথের পাশে নালার উপর তালের পুলটার মাথায় একটা মানুষকে বসে থাকতে দেখে তার বুক কেঁপে যায়।
কে গা? আমি গা গিরি, আমি। এত রাতে ওখানে বসে আছো? এই দেখছিলাম, গায়ে তো এলো, গায়ে গিরির মন টিকবে কি টিকবে না। কি দেখলে? টিকবে না গিরি, গায়ে মন তোর টিকবে না। মোর সাথে যদি তোর বিয়েটা হয়ে যেত, মুক্তার মতো একটা ছেলে পিলে যদি হতো তোর, কবছর যদি ঘর সংসার করতিস, তবে হয়তো। না গিরি, গায়ে তোর মন টিকবে না। কখন সে উঠে দাঁড়িয়েছে কথা বলতে বলতে, কখন সে তালের পুল ডিঙিয়ে অদৃশ্য হয়ে গেছে কথা শেষ না করে। আর গিরির দুটো ভারী কথা না শুনেই ভালো মতো টের পায় না গিরি। মুখ বাঁকিয়ে সিকি চাঁদের আলোর আবছাতে অজানাকে সে অবজ্ঞা জানায়। পরক্ষণে মনে হয় বুকের কাছে কিসে যেন টান পড়ে, টনটন করে উঠেছে বুকের শিরাটিরা কিছু। তাই ব্যথায় গিরি আরেকবার মুখ বাঁকায়। গিরির মা শুয়েছিল কাঁথা মুড়ি দিয়ে। গিরি ডাকে, মা, ও মা। গিরির মা ধড়মড়িয়ে উঠে বসে। গিরির মুখের দিকে চেয়ে বিরক্তির সুরে বলে, কে গা বাছা তুমি? হঠাৎ ডেকে চমকে দিলে। আপনারা শুনছিলেন আজকের গল্প, আজ কাল পরশুর গল্প। কেমন লাগলো আপনাদের? জানার অপেক্ষায় থাকবো আমি। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন।